গুড ইভিনিং বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ যে ব্লগটা দেখছো সেটা সোমবার বিকেলের ব্লগ, অর্থাৎ 13ই মে। কারণ তোমরা আমাকে সবসময় বলো পাইল ডেটটা বলো, কী বার সেটা বলো, তাই আমি একবার মেনশন করে দিলাম। দিদিরা এসছে দুপুরবেলা, সেটা গতকালই তোমরা দেখেছো। সেই দিনেরই বিকেলে চা বানাচ্ছি এখন। বলছি অনেক বয়স হয়েছে, দুধ চা খাওয়া ছেড়ে লিকার চা ধরো। তুমি কি বলবে? দিদা মেয়ে, আমি মা। ও আমাকে দিদাকে বোন লাগে, বুঝলাম। দিদা ভক্ত হনুমান। তো নিজের পরে আমার মনে হয় বেশিরভাগ মাদের ক্ষেত্রেই দিদার কাছে, অর্থাৎ নিজের মায়ের কাছে সন্তানকে রেখে যেতে আমরা সব থেকে বেশি সিকিওর অনুভব করি, তাই না? আয়ুষ্মানের যখন 2 মাস, তখন একটা খুব জটিল কারণে আমাকে বেশ কিছু দিন হসপিটালে ভর্তি হতে হয়। একটা দুধের শিশুকে রাখা, মাকে ছাড়িয়ে, এবং যে মাতৃদুগ্ধ পান করে সেই শিশুকে রাখা কতটা টাফ সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। তো সেই বাচ্চাকে মা আমার একটা সপ্তাহ রেখেছিল। সেই থেকে আয়ুষ্মানের সঙ্গে ওর দিদার একটা আলাদাই সম্পর্ক। দিদাকে ছাড়া সে বেশি দিন থাকতে পারে না, আবার আমার মায়ের ক্ষেত্রেও তাই। তো যাই হোক, এটা হয়তো একটা আলাদাই নারীর টান। তো দেখো এখানে চা বানিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই আমার যে টাটা টি গোল্ডের প্যাকেটটা, সেটা বাড়ন্ত আর কি নিয়ে আসা হয়েছে, কিন্তু ব্যাগের মধ্যে থেকে আমি এখনও মাসকাবারি, বা বলতে পারো মাসকাবারি নয়, সাপ্তাহিক বাজারগুলো বের করে নিতে পারিনি। অনেকটাই বাজার, সেগুলোকে গুছিয়ে রাখতে হবে আমাকে। চা নিয়ে যে আমি কতবার এক্সপেরিমেন্ট করি সেটা তোমরা জানোই। এখন লিকার চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি। এই দার্জিলিং টি আমি প্রায় 3-4টে দোকান থেকে নিয়ে এলাম, যে কোনটা বেস্ট হবে সেই অনুযায়ী। এমন চা পাগল আমি। যাই হোক, চায়ের কালারটা কেমন এসেছে বলো। গুডরিকের বেশ কিছুটা চা আমি ঘর বলে রেখে দিই, যাতে কখনো কমই না হয়। তো সেই চাটা দিয়ে এতদিন ধরে চালালাম। টাটা টি গোল্ড অবশ্যই এসে গেছে, যেই চাটা খেয়ে আমি সব থেকে তৃপ্তি পাই। যাই হোক, এখানে চা আমাদের হয়ে গেছে। 4 জনে বসে এখন চা খাবো, তার সাথে হবে আড্ডা। এই বিকেলের সময়গুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখনের সেই বিকেল আর এখনের বিকেলের মধ্যে কিন্তু অনেক ফারাক। এখন যেন বিকেল হয় না, দুপুরের পর ডাইরেক্ট সন্ধে চলে আসে। সেই বিকেলবেলা খেলতে যাওয়া বাচ্চাদের সেই রুটিন যেন এখনকার বাচ্চারা আর পায় না। ইদানিং নতুন একটা বিস্কিট, টোস্টি, যেটা আমি রিসেন্টলি সোনালির বাড়িতে খেয়ে খুব ভালো লেগেছিল। দিদি এসে বলছে কি ঝগড়া করেছে, আমি তো তোমায় দেখিনি। বাবা ওর সাথে কালকে বলছে না তোমার বাবা কেমন হয়েছে, কি কাজটা আমার ছিল, ঝগড়া করে চলে যায়। আমি আর যাই কোথাও, ওখানে রাত্রে করে চলে যাবো, যাবো কোথায়, এটা মেন্টালি ফিরে আসতে হবে। সত্যি আমরা রাগকে কন্ট্রোল করতে শিখে গেছি। প্রথম আমিও খুব ঝগড়াঝাটি হলে রাগ করে বাপের বাড়ি চলে যেতাম। আমার মা আর আমার দিদি আমাকে সবসময় বোঝাতো, তুমি রাগ করে কখনোই আসবে না, তোমার সংসার ওটা, তোমাকে ওখানেই কিভাবে তুমি ভালো থাকবে সেই পথ বের করে নাও। তোমাকে সেই চিন্তাভাবনা নিয়েই থাকতে হবে যে আমি যেখানে একবার গেছি আমাকে সেখানে মানিয়ে গুছিয়ে কিভাবে ভালো করা যায় সেইভাবে দেখে নাও, চেষ্টা করো। তো আমি চেষ্টা করে সফল হয়েছি। হ্যাঁ, এমন অনেক ক্ষেত্রেই হয়, অনেক মেয়েরা আছে, আমি তাদের গল্প শুনি যে তারা পারে না। সেখানে কিন্তু তাদের হার নয়, তারাও তাদের ভালো থাকাটা ঠিক বেছে নেয়। তোমাকে ভালো থাকতে হবে এই জীবনে। তুমি কিভাবে ভালো থাকবে সেটা সব থেকে ভালো তুমি বুঝবে। সবসময় ভালো থাকার মানেই তো অ্যাডজাস্টমেন্ট নয়, তাই না? তো আমি একটা কথা জানি বন্ধুরা,
আমরাই আমাদের জীবনকে স্বর্গ বানাতে পারি, আবার আমরাই আমাদের জীবনকে নরক বানাতে পারি। অনেকেই আছে সব কিছু মুখ বুজে সহ্য করে নিজের জীবনকে কিন্তু সেই পর্যায়ে নিয়ে যায় যে তার জীবনে আর ভালো লাগা বলতে কিছুই থাকে না। আবার অনেকেই আছে যে সহ্য না করে বেরিয়ে গিয়ে খুব ভালোভাবে নিজের জীবনকে তৈরি করে। আবার এমনও হয় যে একটু হয়তো যদি কষ্ট করে থেকে যেত জীবনটা আরও ভালো হতো, সে নিজের ইগো দেখিয়ে বেরিয়ে গিয়ে নিজেরই ভবিষ্যৎটা অন্ধকার করে ফেলে। এরকম প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সংজ্ঞা থাকে। কারো জীবনকেই আমরা সেইভাবে কিন্তু বলতে পারি না যে আমি পেরেছি মানে তুমিও পারতে, এটা হয় না। প্রত্যেকের জীবনের লেখা আলাদা থাকে, ঈশ্বর সেই অনুযায়ী আমাদের লিখে বা আমাদের কপালে বা আমাদের ভাগ্য লিখে পাঠান। তো একটা কথাই তোমাদের বলবো যে আমরা না যেদিকে বেশি ফোকাস করব আমাদের জীবনে সেই নেগেটিভিটি আসবে। তোমরা খেয়াল করো, এমন কোনো ভিডিও তোমরা দীর্ঘদিন ধরে দেখো, তোমাদের জীবনে তার প্রভাব বা কুপ্রভাব কিন্তু পড়বে যদি তোমরা খারাপ জিনিস দেখো। আর বেশ কিছুদিন ধরে তোমরা আধ্যাত্মিকতার কোনো যে কোনো ভিডিও দেখো বা গান শোনো, তোমাদের জীবনে বেশ একটা শান্ত বা একটা শান্তি বিরাজ করবে। যাই হোক, আজকে করুণাময়ী মন্দিরে গেছিলাম। দিদি হঠাৎ এসেছিল বলে ওকেও নিয়ে গেলাম। ওকে অনেক দিন ধরেই বলছিলাম তোকে নিয়ে যাব, দিদি না গেলে আজকে আমি একাই যেতাম আমার ছেলেটাকে নিয়ে। তো মানে ভাগ্যক্রমে মহাদেব ওকে ঠিক সোমবার দিনই নিয়ে এসেছে যাতে ওকে নিয়ে আমি যেতে পারি। তারপর মহাদেবের কাছে খুব শান্ত মনে বসেছিলাম বেশ কিছুক্ষণ। দিদি তো মুগ্ধ হয়ে দেখছিল, আর আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব, কারণ খুব বেশি মায়ের মন্দিরের কাছে ক্যামেরা নিয়ে যাওয়ার বারণ আছে। এমনি মন্দিরের চারপাশটা ভিডিও করলে কিছু বলে না, কিন্তু মায়ের মানে মূর্তির সামনে নিয়ে যেতে দেয় না। এখানটা ধূপকাঠি ধরাই, আর আমি মন্দিরের চারদিকটা তো প্রদক্ষিণ করতে পারি না, সেটা হয়তো নিয়মও নেই। আমি কি করি, 3 বার করে ঘুরে নিই পুরো, তারপরে সেইভাবেই আমার মনে হয় যেন আমার পুজোটা হয়ে গেল। জল পাস করা যাবে, চলো মাকে না চলো বোনের বাড়ি চলো। এই দুপুরবেলা হঠাৎ করে চলে এসেছি, কোনো ঠিক ছিল না, চলে এসেছি। এবার বিকেলবেলা চল তাহলে আমরা করুণাময় মন্দির যাই আজকে। এবার এখানে এসে চল তাহলে ও মামার বাড়ি যাই। ও বলে হ্যাঁ হ্যাঁ চলো, ও সবসময় হ্যাঁ বলে লাগে, চল চল চল। কদিন আমি মাঝে মধ্যে ইয়েগুলো দেখি, ভিডিওগুলো দেখি, খুব ভালো ভালো কথা, সময় হয় না যদিও। এই তোমার এটা বলে দাও, লোকেশনটা বলো। আমার হচ্ছে করুণাময়ী প্রিয়া ভবনের পুরো অপোজিটেই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, একদম নতুন, ও জাস্ট এটা একদম স্টার্ট। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ও নিজে, এগুলো তোমারই সব বুদ্ধি করে তুমি করেছো না? মোমো আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর শুরু করেছে, বাড়ির সকলে তো হেল্প করবেই। দেখো ভেজ মোমো, চিকেন মোমো, কোল্ড কফি, লস্যি, নিম্বু পানি, আর কি সুন্দর ও সব গুছিয়ে ও নিজে হাতে এখন মানে চা থেকে শুরু করে সব হচ্ছে। করুণাময়ী মন্দিরের সামনেই আছে প্রিয়া ভবন, তার অপোজিটেই। এটা একদম আরো সুন্দর করে ডেকোরেট করবে, ও খুব সুন্দর করে ডেকোরেট করবে। তোমরা আসো, খুব খাওয়া দাওয়া মানে ঘরোয়া, ও নিজে হাতে সব কিছু করছে। আমরা মন্দিরে এসে ভাবলাম চলো দেখে আসি। হ্যাঁ, আমরা বললাম চলো, আমরা অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো, তো আজকে যখন মন্দিরে এসছি তো চলো মাম্পি দোকান করেছে দেখে আসি বলে দুজনে এসছি। মেয়েরা সবাই কিছু না কিছু করতে চায়। ও কিন্তু চাকরি করতো, তুমি আগে চাকরি করতে না? একবার যে রোজগার করতে চাইবে সে আর ঘরে বসে থাকতে পারে না। এটা ঠিক কিনা বলো? ভালো লাগে না গো, ভালো লাগে না।
তো ওরও একদম ছোট্ট একটা বাচ্চা নিয়ে চাকরি তো করতে যেতে পারেনি, তাই জন্য কি সুন্দর যে ও ছোটোর মধ্যে ব্যবসাটা শুরু করেছে। আমি ওর সফলতা কামনা করছি, ও আরও সফল হোক ওর এই ব্যবসায় এবং আরও উন্নতি করুক। এবং যারা ছোটোখাটো ব্যবসা করে আমি চাই প্রত্যেকটা মেয়ে তাদের নিজ নিজ অবস্থানে খুব সফল হোক। দেখো আমাদের কত ধরনের মোমো, এই দুটো আশিস বানিয়েছে, দেখো এগুলো আমাদের ঘরোয়া মোমো, এটা হচ্ছে দোকানের মোমো বেস্ট। আমি বানিয়েছি কয়েকটা, এইটা হচ্ছে আমার, কোথায় গেল, আমি একটা বানালাম যে না ডাম্পলিং টাইপের, এই যে ডাম্পলিং টাইপের, এইটা আমি বানাই। দিস ইজ মাই। আর কত সরো এইগুলো আমার শেপ, এইগুলো বা দিদির শেপ বানাও। হ্যাঁ আমরা কিন্তু তিনজনে মিলে একটা দোকান দিতে পারি, কিন্তু ভালো চলবে। হ্যাঁ মিডিলে করবে, আমি আর মুনিয়ার যাতে কোনো অসুবিধা না হয়। একজন মোমো বিক্রি করবি, আরেকজন থুপা বিক্রি করবি। তো ওর দোকানে মোমো খেয়ে আমরা আবার বাড়ি এসে মোমো বানিয়েছি। ভাবো তো কী হারে এনার্জি, মানে মন্দির থেকে ঘুরে ওখানে মোমো দিদি খেলো, আমি একটু লাস্সিটাই খেয়েছিলাম। তারপরে বাড়ি এসে আবার আমরা সব কিছু দুজনে মিলে রেডি করে তৈরি করলাম। তারপরে এই সমস্ত করে খাটাখাটনির পর আমি অবশ্যই আমার ঘরদোরগুলো পরিষ্কার করে তারপরে শোবো। মা, দিদি আর আমরা তিনজনে ওই ঘরে শুয়েছিলাম, আর এই ঘরে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা দুজনে মিলে শোবে। তো ঘরে দেখো দুটো ঘর, তো সবাই মিলে যখন খাওয়া দাওয়া করি পায়ে এঁঠো কাঠা যদি যায় না, যদিও আমরা এক জায়গায় বসে খাই তাও। ইদানিং আমি বেশ কিছু ব্লগ দেখি যাদের টিনের ঘর কি অপূর্ব সাজিয়ে রাখে। তাই আমি তোমাদের বললাম না যে আমরা চাইলে নিজেরাই কিন্তু নিজেদের জীবনটাকে স্বর্গ বানাতে পারি, আবার নিজেরাই চাইলে নিজেদের জীবনটাকে নরক বানাতে পারি। খুব বড় রাজপ্রাসাদেও সেই সৌন্দর্য বা সেই সুখ অনুভব হয় না ওই টিনের ঘরে, ওই সুন্দর করে গুছিয়ে রাখা প্রতিটি জিনিস অথচ আছে, মিক্সি থেকে শুরু করে কোনো জিনিসের অভাব নেই, ইন্ডাকশন থেকে শুরু করে, কিন্তু কোথাও যেন মনে হয় তারা খুব মাটির কাছাকাছি। আর কি পরিপাটি, কি সুখ, কত শান্তি সেই সমস্ত ব্লগগুলো দেখলে। অথচ মানুষ কি ব্লগ দেখে সে তো আমরা ইদানিং দেখতেই পাই। তাই আমি আবারও বলছি, আমরা যেদিকে ফোকাস করব আমাদের লাইফে কিন্তু ঠিক সেইটাই আসবে। আমরা যদি দেখি ভালো কিছু, শান্ত কিছু, আমাদের জীবনে সেই শান্তিটাই আসবে। আর যদি আমরা দেখি ঝগড়া, অশান্তি, সেগুলোই কিন্তু অ্যাট্রাক্ট করব। এটা একদম চিরন্তন সত্য। তো আমি জানি এই কথাগুলো বলাটা হয়তো সবাই ভালোভাবে গ্রহণ করে না, তবুও ম্যাক্সিমাম মানুষ ভালোভাবেই গ্রহণ করে। বেশিরভাগ সুস্থ মানসিকতার মানুষ যারা হয় তারা সেগুলোকে ভালোভাবেই গ্রহণ করে এবং তাদের ভবিষ্যতেও তারা আরও বেশি ভালো থাকে। আর যারা এগুলোকে নেগেটিভভাবে নেয় বা আমাকে নেগেটিভভাবে কথা বলে, তাতে আমার তো কোনো ক্ষতি হয় না, কারণ আমি আমার জীবনটাকে সুন্দরভাবেই চালনা করতে চাই এবং সেদিকেই ফোকাস করতে চাই। তো মোমো মেকারটা আমার যেটা দেখছো, এটা 7 নম্বর মোমো মেকার। আর 8 কিনো তোমরা, 8এরটা আরেকটু বড় হয়, তবে আমার পরিবারের জন্য এটাই পারফেক্ট। এখন প্রচুর বাসন ছিল, সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছি। আর সবাই মিলে আজকে একসাথে রান্নাবান্না করেছি, গল্প করেছি। আশিসও আজকে তাড়াতাড়ি চলে এসছে আমাদের সাথে একসঙ্গে। খুব হৈ হৈ করে আমরা সন্ধ্যেটা থেকে রাত অবধি কাটিয়েছি। তারপরেও প্রচুর রাত পর্যন্ত গল্প করেছি। আর সবাই ওখানে গিয়ে এখন রেস্ট নিচ্ছে। আমি ততক্ষণে বললাম যে কিচেনটা গুছিয়ে আসি, পরের দিন সকালে করা যেতে পারে, কিন্তু ওই যে বললাম রাতেই সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে শুলে এটা আমাদের সংসারের জন্য মঙ্গল। বললাম না, বলেছি আমার অন্যান্য ভিডিওতে বহুবার তোমাদের বলেছি, এই কাজটা করে শুলে নিজের জীবনের বেশ কিছু উন্নতি আস্তে আস্তে চোখে পড়ে। তো দেখো কিচেন ওইদিকে বাসনপত্র ধুয়ে চলে এসেছি। এরপরে শুধু আমার মানে কুকটপ আর এই দিকের কাউন্টার টপটা পরিষ্কার করার আছে। মাঝামাঝি করব না, এখন শুধুমাত্র আমার যে ওয়াইপারটা আছে সেটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এরপরে এই দেওয়ালের দিকে যা যা ছেটাছিটি হয় সেগুলোও ধুয়ে ফেলবো। তারপরে একটু সাবান একটা বাটির মধ্যে নিয়ে যে টাওয়েলটা ব্যবহার করেছিলাম আজকে, সেই টাওয়েল ওয়াইপারটা দিয়ে এখন গ্যাসের ওপর বসিয়ে দেবো। আমি প্রত্যেক দিন রান্নার পরে যে কিচেন টাওয়েলগুলো থাকে এইভাবে সাবান দিয়ে গরম জলে ফুটিয়ে নিই। আর আজকে যখন দিদি কাজ করছে বলছে কি পরিষ্কার তোর কিচেন টাওয়েলগুলো, আমি সেটাই বললাম যে প্রত্যেক দিনে এইভাবে করে নিলে তেলছিটা ভাবটা হয় না। আর অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে, শুধু গরম জলে চুবিয়ে রাখলে হবে না।
আর তারপরে একটু জল ফেলে সারা ঘরটা মুছে ফেললাম। আজকে আর ঝাড় দেবো না, শুধু মুছে ফেললাম। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুতে হেল্প করে, তার সাথে সাথে এই যে এইগুলো করছে, তাই আমি এখন রেগে যাচ্ছি। আমি তুমি দেখছো আমি ঘরটা মুছছি, সেই পায়ে পায়ে চলে যাচ্ছ। এই হয় মানে সংসার, একেই সংসার বলে। তো যাই হোক, তোমরা অনেকেই আমাকে বলো পায়েল রাত্রিবেলা ঘর ঝাড় দেবে না। আমি আগে মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার দিই। এতে আমার কেন জানি না মনে হয় বেশ ভালো লাগে আর কি। এই পাড়ার সেলাই দিদিমণি কালকে যেটা বসেছিল, কথা বলতে বসেছিল, ওটাকে কি বলে গো? লাইভ। ওটা অভিনয় না মা, এটা রিয়েলিটি। কত সুন্দর। ওটাকেই তো এটা কি স্টিচ করছিস দিদি? কাঁথা স্টিচ? সেটাই হচ্ছে অভিনয়, লাইফে শিকাথা। আমার দিদি বলছে তুই একটুখানি সেলাই কর, দেখি তোকে সেলাই। মা বলছে হ্যাঁ, আমি মনকে কোনোদিন সেলাই করতে দেখি না। আমি নিজেকে সেলাই করতে দেখতে চাই না। আমার একদম সেলাই ভীষণ আমার পছন্দ, আমার একদমই ভালো লাগে না। না, আমার শিল্প হতে পারে, আমি অন্য বিষয়ে শিল্পী আছি, কিন্তু আমি সেলাইয়ে শিল্পী হতে চাই না। আমার সেলাই করতে কি ভালো, এটা আমার মানে একটা রিল্যাক্সেশন। মা আমি ছবি আঁকতে পারি, বাবা পড়বো না, এটা আমার একটা রিল্যাক্সেশন। আমি ছবি আঁকতে পারি, আমি গান করতে পারি, আমি নাচতে গান কর, দেখে গান কর, আমি একটা গান করতে এটা গান কর। আমি নাচতে না পারলে গান করতে পারি, নাচতে না পারলেও নেচে দেবো, কিন্তু সেলাই আমি করবো না। এটা গান কর না। তো আসলে কি বলতো, মানুষের এক একটা প্যাশন। আমার দিদি আর মা এত ভালো সেলাই করে, নিজে হাতে, ওদের সেলাই মেশিনেরও দরকার পড়বে না। তো অনেক রাত পর্যন্ত আমরা তিনজনে গল্প করেছি। তো ভীষণ ভালো কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক করো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।